তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে যে লোকসভার স্পিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। কিভাবে এটা 100 শব্দের মধ্যে গুছিয়ে অ্যান্সারটা লিখবে দেখে নাও। দেখো, ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভার স্পিকার হলেন সবার সর্বোচ্চ প্রিসাইডিং অফিসার এবং কক্ষের মর্যাদা ও সদস্যদের অধিকারের প্রধান রক্ষক। তারপর কি বলা হচ্ছে, সংবিধানের 93 নম্বর ধারা অনুযায়ী লোকসভার সদস্যদের নিজেদের মধ্যে থেকে তিনি নির্বাচিত হন। তারপরে স্পিকারের কার্যাবলী ও ভূমিকা। প্রথমত হচ্ছে লোকসভার অধিবেশন পরিচালনা করা এবং সভার শৃঙ্খলা বজায় রাখা স্পিকারের প্রধান কাজ। সভার মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তিনি তাকে সাসপেন্ড করতে পারেন। দ্বিতীয় হচ্ছে স্পিকার হলেন কোনো বিল অর্থ বিল কিনা তা চূড়ান্তভাবে নির্ধারণ করার একমাত্র অধিকারী, তার সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। তৃতীয়ত হচ্ছে সভার সাধারণ ভোটাভুটিতে স্পিকার সাধারণত ভোট দেন না, তবে কোনো বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে অচল অবস্থা কাটানোর জন্য তিনি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করেন। চতুর্থ, দলত্যাগ বিরোধী আইন বা সংবিধানের 10ম তফসিল অনুযায়ী লোকসভার কোনো সদস্যের সদস্যপদ খারিজ করার বিষয়ে স্পিকারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর পঞ্চমত, কোনো বিল পাসের ক্ষেত্রে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতির ডাকা সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকারই সভাপতিত্ব করেন। এবার হচ্ছে উপসংহার। উপসংহারে বলা যায়, লোকসভার স্পিকার কেবল একজন পরিচালক নন, তিনি সংসদীয় গণতন্ত্রের নিরপেক্ষতা ও লোকসভার সার্বভৌমত্বের প্রতীক। শাসক ও বিরোধী উভয় পক্ষের প্রতি সমান দৃষ্টি রেখে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে নিরপেক্ষভাবে এই গুরুদায়িত্ব পালন করতে হয়। এবার হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। পরের প্রশ্ন আর কি, দেখো এই প্রশ্নের উত্তর এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বুঝে নাও। ভারতের সংবিধানে রাজ্যপালকে রাজ্যের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান হিসাবে নিযুক্ত করা হলেও তাকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের 161 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের এই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার পরামর্শ নিতে বাধ্য নন। এবার রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা দেখো। প্রথমত হচ্ছে বিধানসভার নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে অথবা কর্মরত মুখ্যমন্ত্রীর হঠাৎ মৃত্যু হলে এবং কোনো স্পষ্ট উত্তরাধিকারী না থাকলে রাজ্যপাল নিজের বিবেচনা অনুযায়ী বিধানসভার যে কোনো নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারেন। দ্বিতীয়, রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পরেও মন্ত্রিসভা যদি পদত্যাগ করতে অস্বীকার জানায়, তখন তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। তৃতীয়ত হচ্ছে সংবিধানের 200 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল রাজ্যের আইনসভায় পাস হওয়া যে কোনো বিল স্বাক্ষর না করে রাষ্ট্রপতির চূড়ান্ত বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন। চতুর্থ, রাজ্যের শাসন ব্যবস্থা যদি সংবিধানের নিয়ম অনুযায়ী পরিচালিত না হয়, তবে তিনি সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা বা জরুরি অবস্থা জারির সুপারিশ পাঠাতে পারেন। এবার পঞ্চমত কি? পঞ্চমত, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, ঠিক আছে, মিজোরাম এর মতো বিশেষ রাজ্যগুলির ক্ষেত্রে উপজাতি অধ্যুষিত এলাকার জেলা
পরিষদগুলির প্রশাসন পরিচালনার জন্য রাজ্যপালের কিছু বিশেষ ও স্বতন্ত্র ক্ষমতা রয়েছে। এবার উপসংহার। পরিশেষে বলা যায় সংসদীয় ব্যবস্থায় রাজ্যপাল মূলত নিয়মতান্ত্রিক শাসক হলেও তার স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি তাকে রাজ্যের চরম রাজনৈতিক সংকটের মুহূর্তে এবং কেন্দ্রের প্রতিনিধি হিসাবে এক গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ করেছে। তারপর হচ্ছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। ভূমিকা। ভারতীয় সংসদের দুটি কক্ষ রয়েছে, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। ভারতীয় সংবিধানে এই দুই কক্ষের মধ্যে গঠনগত ও কার্যগত ক্ষেত্রে বেশ কিছু সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করা হয়েছে। এবার গঠনগত কার্যগত পার্থক্য প্রথমত হচ্ছে লোকসভার সদস্যরা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং এর সর্বাধিক সদস্য সংখ্যা 552 হতে পারে। অন্যদিকে রাজ্যসভার সদস্যরা রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং এর সর্বাধিক সদস্য সংখ্যা 250। তারপর দ্বিতীয়ত, লোকসভার মেয়াদ সাধারণত 5 বছর এবং জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্রপতির দ্বারা মেয়াদ শেষ হওয়ার আগেই এটি ভেঙে দেওয়া যায়। কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি কখনো ভেঙে দেওয়া যায় না, তবে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন এবং নতুন সদস্য আসেন। তৃতীয়ত হচ্ছে কার্যগত ক্ষেত্রে অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। রাজ্যসভা অর্থ বিলে সর্বাধিক 14 দিন আটকে রাখতে পারে, কিছু সুপারিশ করতে পারে কিন্তু বাতিল বা সরাসরি সংশোধন করতে পারে না। চতুর্থ, কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য যৌথভাবে কেবল লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। রাজ্যসভার সদস্যরা মন্ত্রীদের প্রশ্ন করতে পারলেও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটাতে পারে না। পঞ্চমত কি, সংবিধানের 312 নম্বর ধারা অনুযায়ী নতুন সর্বভারতীয় পদ সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভা একচেটিয়া ও বিশেষ ক্ষমতার অধিকারী, যা লোকসভার নেই। এবার হচ্ছে উপসংহার। সুতরাং কি বলা হচ্ছে দেখো, সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সরাসরি প্রতিনিধি হওয়ায় আর্থিক ও শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোকসভা বেশি ক্ষমতার অধিকারী। তবে রাজ্যসভা রাজ্যগুলির স্বার্থ রক্ষায় এবং তাড়াহুড়ো করে আইন প্রণয়ন রোধ করতে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী কক্ষ হিসাবে কাজ করে। ঠিক আছে, এই ছিল তোমাদের 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।